কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, প্রতি সপ্তাহের মতো আবার চলে এলাম ফিউচার লাইটসের ফ্লোরে। প্রতি সপ্তাহেই কোনো না কোনো ছাত্র অথবা ছাত্রী আমাদের সাথে থাকে। হ্যাঁ, ইন্টারভিউ প্রোগ্রাম বলবো না, এটা একটা আড্ডা। এই আলাপচারিতায় আমরা বোঝার চেষ্টা করি যে যারা এখানে বিভিন্ন কোর্স নিয়ে পড়াশোনা করতে এসছেন তাদের লক্ষ্য কী, কী করতে চায় আগামী দিনে, সেই নিয়েই আমাদের এই প্রোগ্রামটা মূলত হয়। হ্যাঁ, এবং আমরা মানুষের কাছেও, দর্শকের কাছে, দর্শক বন্ধুদের কাছে আমাদের পরিচয় করিয়ে দিতে চাই আগামী দিনের ক্যামেরাম্যান, হ্যাঁ, এডিটার, চিত্র পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা অভিনেত্রী, মিউজিক ডিরেক্টর, এরকম বিভিন্ন কোর্স নিয়ে যারা শিখতে আসছেন তাদেরকে, তাদের কাজ, হ্যাঁ, তাদের চিন্তাভাবনা, এগুলো নিয়েই আমাদের এই প্রোগ্রাম এগিয়ে চলছে। এবং অবশ্যই আপনাদের উৎসাহ আছে বলেই এই প্রোগ্রাম চলছে, আপনাদের ভালোবাসা পেয়েছে বলেই এই প্রোগ্রাম চলছে। তো যাই হোক, আজকেও অন্যান্য সপ্তাহের মতো আমরা চলে এসেছি আমাদের সাথে পৌলমীকে নিয়ে। পৌলমী কি তোমার? পৌলমী মিত্র। পৌলমী, তুমি কোন কোর্স নিয়ে এখানে পড়াশোনা করতে এসছো? আমি ডিজিটাল সিনেমাটোগ্রাফি পার্ট টাইম। ডিজিটাল সিনেমাটোগ্রাফি পার্ট টাইম, আচ্ছা। প্রথমেই বলি যে সিনেমাটোগ্রাফি চুজ করলে কেন? স্যার, এটা একটু বলতে হবে। সেটা হচ্ছে আমার গল্প লিখতে আর গল্প বলতে খুব ভালো লাগে। আর অনেক সময় কি হয়, আমি অনেক কিছু অনেকে বোঝাতে পারি না আমি কি বলতে চাইছি। তো সেটা বোঝাতে গিয়ে দেখলাম মুভিটা বেস্ট মাধ্যম, আর মুভিটা তো পুরোপুরি টেকনোলজি। এবার সেই জন্য আগে টেকনোলজিটা আমার কাছে শেখাটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি কি চিত্র গ্রাহক হতে চাও না চিত্র পরিচালক হতে চাও? স্যার, আমার দুটোতেই খুব ইন্টারেস্ট। দুটোতে, মানে গৌতম ঘোষের মতো? সেটা বলতে পারবো না, এত বড় কথা আমি বলতে পারি না। অসাধারণ। হ্যাঁ, গৌতমদার ফ্রেমিং, গৌতমদার কম্পোজিশন, আমি ফ্যান, আমি পাগল কিছু ক্ষেত্রে। গৌতমদার অভিনেতাও মারাত্মক। হ্যাঁ, তখন কম বয়স, হ্যাঁ, একটা সাংবাদিকের চরিত্র করেছিল, চোখে যথাসম্ভব, উৎপলেন্দ্রের চোখে যথাসম্ভব। হ্যাঁ, উফ, কি অভিনয়! মানে আমার এখনও চোখে ভাসে। গৌতমদাকে অভিনেতা হিসাবে সেইভাবে কেউ ব্যবহার করবো না, করেছে তারপরে। হ্যাঁ, কিন্তু গৌতমদা একটা অসাধারণ, মানে এত ন্যাচারাল অ্যাক্টিং। হ্যাঁ, মানে কি বলবো, একটা সাংবাদিক, সে একটা ইন্টারভিউ নেবে বলে একটা অফিসের বাইরের, হ্যাঁ, ছটফট করে ঘুরছে। হ্যাঁ, সে একটা, মানে তার মুভমেন্টটা দেখে যেন মনে হচ্ছে সত্যি সত্যি চরিত্রটা ওরকম করছে। হ্যাঁ, আসলে নিজেও তো পরিচালক, যার জন্য কি আর। গৌতমদার ছবির পার দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তখন প্যারালাল মুভিসের একটা জায়গাও ছিল। আমরা এই কিছুদিন আগেও আলোচনা আমি বলছিলাম যে বাংলা থেকে, বাংলা শুধু নয়, ভারতবর্ষের ছবি থেকেই সেইভাবে না, আগে একটা সময় ছিল যে কমার্শিয়াল ছবির পাশাপাশি একটা প্যারালাল মুভিসের জায়গা থাকতো। হ্যাঁ, হয়তো ব্যবসাপত্র সেইভাবে দিতে পারতো না, কিন্তু সেটা বড় কথা নয়। হ্যাঁ, ছবিগুলো তো দিনের পর দিন বেঁচে থেকে অনেক দীর্ঘদিন ধরে যে ব্যবসা দেয় সেটা কমার্শিয়াল দিতে পারে না, কিন্তু ব্যবসাটাই বড় কথা নয়, ওটা সমাজের পক্ষে খুব প্রয়োজনীয় ছিল কি আর। তা যাই হোক, গৌতমদার ছবি আমরা অপেক্ষা করে থাকতাম, গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, হ্যাঁ, বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, হ্যাঁ, দেখবার জন্য। হ্যাঁ, আরও অনেকের ছবিও দেখেছি আমরা, পরে দেখেছি শেখর দাসের ছবি দেখেছি। তা যাই হোক, হ্যাঁ, তা গৌতম দাস এরকম একজন অসাধারণ ফটোগ্রাফার। গৌতম দাসের ছবিতে ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন হচ্ছে অসাধারণ। হ্যাঁ, এবং উনি নিজে করেন, সেগুলো নিজে হাতে করেন। হ্যাঁ, যতদূর জানি কি আর। তা যাই হোক, হ্যাঁ, তার মানে তুমি সেরকম একটা কিছু হতে চাও। খুব ভালো, খুব ভালো। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোট থেকে না অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, এবার অনেক মানুষের সাথে মিশেছি। সেই জায়গার মধ্যে রাজস্থানও আছে, ইন্দোর শহরটাও আছে, দিল্লিও আছে, একটু ক্যানাডাও আছে, একটু চেকোস্লোভাকিয়াও আছে। এবার কি হতো, আমি সব সময় প্রচুর মানুষের সাথে মিশতাম। মানে আমার না ওটার মধ্যে একটা খুব প্যাশন আছে, ইন্টারেস্ট। আর ছবি তুলতে আমি খুব ভালোবাসতাম, একটু এরকম আছি আর কি। তো ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যেতাম, ফার্স্ট কাজ এটা ছিল। মানে তো তখন দেখেছি মানুষের প্রচুর গল্প, এবং কেউ খুব খুশি, আসলে খুশি নয়,
কাউকে মনে হচ্ছে রেগে আছে, আসলে রেগে নেই, খুব ইন্টারেস্টিং। তো তাদের ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট ইমোশন, তো যাই হোক সেগুলো আমাকে খুব আকর্ষণ করতো। তো তারপরে আমি ছবিও তুলতাম। যখন রাজস্থানে গেছি তখন দেখছি ওদের অনেক রকম, ওরা খুব মানে মহিলারা ঘরের কাজে ব্যস্ত থাকে, এই থাকে ওই থাকে, তো ওরা না জানেই না, সচেতনই নয় যে ওদেরকে অত সুন্দর একটা জায়গার ব্যাকগ্রাউন্ডে ওদের ওই পোশাক আশাকে কেমন লাগছে। তো ওদেরকে আমি কিছু ছবি তুলে দেখালাম। তো ওদের যে ওই খুশিটা আমাকে না খুব ইন্সপায়ার করেছিল। আমার মনে হয়েছিল আমি অনেক খুশি, আনন্দ, চাইলে আমিও কন্ট্রিবিউট করতে পারি। মানে আমি নয় সরিয়ে রাখলাম, নেগেটিভ পার্টটা আছেই তো, জীবনের নেগেটিভ পজিটিভ মিলে আছে। তো এই পজিটিভ পার্টটাকে হাইলাইট করলে জীবন কিন্তু ইন্টারেস্টিং। অবশ্যই অবশ্যই। মানে আমাদের জীবনে সবটাই আছে, তো ওটাই আমার খুব ইচ্ছে যে ওই পজিটিভ পার্টটাকে হাইলাইট করা যায়। এটা রিফ্লেকশনস অফ মোমেন্টসের ভ্যারাইটি অফ রিফ্লেকশনসকে তুমি ধরতে চাও হ্যাঁ স্যার, তোমার হ্যাঁ মনের ভিতরে, হ্যাঁ এবং যেটা মানুষের মানে আসলে অ্যাকচুয়ালি জীবন পোয়েট্রি হয়ে রয়েছে, কবিতার মতো হয়ে রয়েছে কিন্তু ওই মুহূর্তগুলোতেই। ওই মুহূর্তগুলো যদি আমাদের জীবন থেকে সরে যেত তাহলে খুবই সাদামাটা গদ্য না, ওটা প্রবন্ধর থেকেও খারাপ একটা কিছু হতো, কি আর, একদম। একটা রোবোটিক কিছু হতো কি আর। একদম। আসলে মোমেন্টগুলোই আমাদের জীবনকে বিভিন্নভাবে আন্দোলিত করে রেখেছে। হ্যাঁ, ওগুলো আমাদের জীবন থেকে সরে গেলে সেই মোমেন্টগুলোই ক্যাপচার করতে তোমার বেশি আগ্রহ কি আর। একদম। হ্যাঁ, জীবনের গল্প বলতে চাও, জীবনের গল্প বলতে চাই এবং পজিটিভিটির গল্প বলতে চাই, আর বলছি নেগেটিভিটি আছে, থাকবে, কিন্তু তারপরও জীবন খুব সুন্দর। উপর দিয়ে পজিটিভিটির ধ্বজা উঠবে কি আর। ইয়েস। হ্যাঁ, যা হয়ে থাকে। হ্যাঁ, তা যাই হোক, তা সেক্ষেত্রে তুমি সিনেমাটোগ্রাফিটাকে ধরতে চেয়েছো আমার মনে হয় এই কারণেই যে যেহেতু ফিল্ম ল্যাঙ্গুয়েজে ভিজুয়ালের ব্যাপারটাই সবচেয়ে বড়। হ্যাঁ, ঠিক আছে। সেটা কিভাবে দেখাবো সেটা এডিটিংয়ের পার্ট অবশ্যই। হ্যাঁ, কিন্তু ভিজুয়াল তো না থাকলে আমি এডিটটা করবো কী করে? হ্যাঁ, আমাকে তো ভিজুয়াল দরকার। তাই ওই জায়গাটাকেই তুমি ধরতে চেয়েছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, খুব ভালো। তাই এটা নিয়ে এখানেই পড়াশোনা শুরু নাকি এর আগে তুমি পড়াশোনা করেছো? না, এর আগে আমি অনেক করেছি, পড়াশোনা করেছি, কিন্তু এখানে পড়াশোনা করে প্রচণ্ড খুশি আর কি, এটা না, আমি তার বলতে কেন পারি। এর আগে যে পড়াশোনা করেছো সেটা কি নিয়ে পড়াশোনা করেছো? আমি স্যার ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা করেছি, ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা তারপরে করেছো। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি। তোমার গ্র্যাজুয়েশনটা কিসের উপরে? আমার গ্র্যাজুয়েশন হচ্ছে, আমি বিকম অনার্স, হ্যাঁ। তারপরে ইকোলজি আর এনভায়রনমেন্টে মাস্টার্স করেছি। বাহ। তারপরে সেভাবে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটু মন্টেসরি ট্রেনিং করেছি, একটু ওই প্রাইমারি টিচার্স ট্রেনিং করেছি, ওই আর কি। সবই বাচ্চাদের বোঝা, মানুষকে বোঝা, মানুষকে বুঝতে আমার খুব ভালো লাগে। মানে এর সাথেই পাশে তুমি আলটিমেটলি চলচ্চিত্র শিক্ষাটাকেও নিয়েছো, হ্যাঁ, ফিল্ম স্টাডিজ করেছো তারপরে। হ্যাঁ, তাই ফিল্ম স্টাডিজ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা কি, মানে তোমার ফার্দার ফিল্ম নিয়ে পড়াশোনার উৎসাহ জাগিয়েছে ফিল্ম স্টাডিজটা? একদম তাই স্যার। আমার মনে হয়েছে কোনো সাবজেক্টে, যেমন ধরুন আমার ওই সহপাঠীদের সাথে কিছু ব্যাপারে আমি একদম সহমত। আমারও মনে হয়েছে যে অনেক রকমের সিনেমা আমি বাংলাতে দেখতে চাই, হ্যাঁ, যেগুলো আমি দেখতে পাই। তা আমার আমি নিজেই সেগুলো যদি বানালে বেশ হতো। এটা ইমাজিনেশন, এটা একটা আনন্দ, ভাবনা নাই হতে পারে, কিন্তু ভাবতে আমার ভালো লাগে। তো সেটা করতে গেলে তো আমাকে আরও ডিপে গিয়ে পড়াশোনা করতে হবে, আরও তাই এখানে যে তুমি পড়াশোনা করতে এসছো, কদিন হয়েছে তোমার এই কোর্সটা? 3 মাস। 3 মাস, মাত্র 3 মাস। তা এটা তোমার পার্ট টাইম সিনেমাটোগ্রাফি, তাই তো? হ্যাঁ, তার মানে 3 মাসের পর আরও 3 মাস গেলে তোমাকে কোনো একটা ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব নিতে হবে, তাই তো? তা সেইটা নিয়ে কি আদৌ বন্ধুবান্ধবের সাথে এখন থেকেই কথাবার্তা শুরু হয়েছে নাকি সেটা এখনও শুরু হয়নি? সেভাবে হয়নি। অভিজিতের একটা সিনেমাটোগ্রাফি করেছি, তো ওটা অভিজিতের, ওটা একটা ওয়ান লাইনার কনসেপ্ট, ওরই কনসেপ্ট। তো আমরা দুজনে ডিসকাস করেছি, অভিজিতও ডিসকাস করেছে। তো ওদের জেনারেশনটার সাথে আমি কথা বলে দেখেছি, ওদের না ওরা খুব ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন নিয়ে গল্প বলে। তো আমি ওদের মতো করে ভাবার চেষ্টা করেছি ওরা কি ভাবছে। মানে অভিজিৎকে? অভিজিৎ হচ্ছে আমার সহপাঠী, আমার ক্লাসে আচ্ছা পড়ে। আচ্ছা আচ্ছা। তো ওই পুরো এজটার মধ্যে দেখছি খুব ডিপ্রেশনের কথা বলে এরা, ডিপ্রেশন, একাকিত্ব। তো আমি বলছি চলো ওইভাবেই দেখাই। তো ওটা দেখালে যদি আসলে না, অভিজিৎ আমি ওকে ইয়ে করতে পারছি না ঠিক। মানে অভিজিৎ কত বয়স ওর? 20 বছর, 20 19-20 বছর, বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে।
আসলে ওদের দোষ নয় জানো, এটা ম্যাক্সিমাম পার্সনের মধ্যেও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ডিপ্রেশন, হ্যাঁ, আসলে এই যে একাকিত্ব, আসলে এই কিছুদিন আগে আমি বলছিলাম একটা আলোচনায়, এটা খুব সিরিয়াস একটা ম্যাটার। হ্যাঁ, অ্যাকচুয়ালি সভ্যতা আমাদের কিন্তু খুব স্লোলি, হ্যাঁ, বৃত্তটা ছোট করে দিয়েছে, দেখতে লাগছে খুব বড়। হ্যাঁ, যে আমি প্রয়োজনে একটা আমেরিকার বন্ধু বসে থাকতে পারে, ফ্রান্সে বন্ধু বসে, সারা পৃথিবী আমার বন্ধু হতে পারে। একদম। সভ্যতা এটা করেছে ঠিকই, কিন্তু সভ্যতা আমাদের তার সাথে কি করেছে, এগুলো সবাই টেক্সট ওরিয়েন্টেড একদম। বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুত্বটাই যে বসে সামনা বসে একটা হইচই করা বন্ধুত্ব, হ্যাঁ, একটা প্রাণের ফ্যাক্টর গড়ে ওঠা, সেইটা আস্তে আস্তে কমতে থেকেছে আমাদের। হ্যাঁ, এবার এখন কি হয়েছে, আমরা আমাদের আনন্দ হাসি সব কিছুই এখন আমরা যে যার মতো করে নিজের মতো করে ইয়ে করি। আগে আমরা একসাথে হাসতাম, এখন আমি একটা মোবাইলে কিছু রিলস দেখতে দেখতে খুব খুব করে হাসছি, আমার পাশে আরেকটা রিলস বা আরেকটা ছবি দেখতে দেখতে উনি হয়তো সিরিয়াস হয়ে দেখছেন। একই ঘরে তিনজন বসে রয়েছে, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই কার সাথে রয়েছে, হ্যাঁ, সবাই নিজের সাথে রয়েছে। তার মানে কি হয়েছে, আমাদের বৃত্তটা কিন্তু আলটিমেটলি দেখতে বড় লাগছে, আদৌ দেখতে বড় নয়, ওটা আরও সংকীর্ণ এবং ছোট করে দেওয়া আছে। আমি বলতে চাই, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা থেকে না বেরিয়ে আসলে কিন্তু এই ডিপ্রেশনটা বাড়তে থাকবে। হ্যাঁ, কেননা টেক্সচুয়াল এনকারেজ, টেক্সচুয়াল ভালোবাসা, টেক্সচুয়াল ভরসা দেওয়া, বন্ধুত্ব, এগুলো টেক্সচুয়ালি শেষ হয়ে যায়। একদম স্যার। 1% হয়তো সেটা থেকে উঠে সামনে এসে দাঁড়ায়। টেক্সচুয়াল ফ্রেন্ড, হ্যাঁ, আমার বাড়িতে বিপদ হয়েছে রে, সে বলবে দাঁড়া তোর লোকাল ডাক্তারকে দেখ, অমুককে দেখ, তমুককে দেখ, সে ওইখানে টেক্সট করে আরও 10টা কথা বলবে। আর যার সাথে আমার মুখোমুখি কথা হয়, তার কাছে কোনোভাবে যদি আমি ফোনটা পৌঁছে দিতে পারি, সে বলবে দাঁড়া আমি এক্ষুনি আসছি। সে তো পাড়ার বন্ধু, ছুটে আসবে সে, ঠিক আছে। টেক্সচুয়াল ফ্রেন্ড তো শ্যামবাজারে থাকে, সে প্রথম কথা শ্যামবাজার কেন, সে যদি আমার পাশের পাড়াতেও থাকে, আমার সাথে মুখোমুখি কোনো দিন কথা হয়নি, আমি ওইটুকুই দেখবো, হয়তো ভয়ের চোটে আমি উত্তরও হয়তো দেবো না, কেন আমাকে এই রাত্রে বেরোতে হবে। হ্যাঁ, সেই দায়বদ্ধতাই আমার তৈরি হয়নি। হ্যাঁ, এই টেক্সটের এই এক সমস্যা আছে, যার ফলে এই একাকিত্বটা বাড়ছে। এটা এটা ঠিক নয়। হ্যাঁ, এবং এটাতে ডুবে থাকলে চলবে না। হ্যাঁ, এবং এটা খুবই তুমি ভালো কথা, তুমি ওদের সাথে ডুবো না। হ্যাঁ, মানে ফ্রাস্ট্রেশনে সমুদ্রে ভেসে যাবো চলো, হ্যাঁ, না, না, না না, একদমই না। সেটা না করে ফ্রাস্ট্রেশনের সমুদ্রে ভাসতে ভাসতে পার্ট তো একটা কোথাও আছে, একদম। সেই পার্টটা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে উঠে উঠে ওঠা, সেই পার্টটার যদি খোঁজ পাওয়া যায়। সেটাই। মানুষ হিসেবে তো আমাদের এটাই করতে হবে, তাই না? হ্যাঁ, যে হতাশা থেকে উঠে আসতে হবে। হতাশা থেকে উঠে আসতে হবে, এটাই। হ্যাঁ, হতাশা তো হতাশা অবশ্যই জীবনে থাকবে। আমি কিছুদিন আগে আমার ভিডিওতে আমি মানে ফেসবুকে মাঝে মধ্যে বলি, হ্যাঁ, এই কিছুদিন আগে বলেছি। তা যাই হোক, সেখানে এই হতাশা থেকে উত্তরণ নিয়ে আমি বলছিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের ওই দুটো পার্ট আছে। হ্যাঁ, হতাশার মানে, হ্যাঁ, মানে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। হ্যাঁ, এক্সটার্নালের আবার দুটো ভাগ আছে। হ্যাঁ, তার মধ্যে আছে যে ডিলেড, কোনো কিছু দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা পেলাম না, এই ধরনের। হ্যাঁ, সে মানে যেটা হওয়ার কথা ছিল সেটা হলো না, তো হলো না তো হলো না। হ্যাঁ, তার মানে আরেকবার হওয়ার চান্স তো আছে রে বাবা। একদম। হ্যাঁ, ওইভাবে এগো, ওটা নিয়ে হতাশা করে লাভ নেই। যেটা ডিলেড, যেটা আসতে দেরি হচ্ছে হচ্ছে, হ্যাঁ, যবে আসবে আসবে, সেটা নিয়ে ভেবে আমার বর্তমান সময়টাকে নষ্ট করার কোনো মানে হয় না। এইগুলোই যখন আমাদের এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আমাদের প্রভাবিত করে, আমাদের ইন্টারনাল ফ্যাক্টরগুলো বাড়তে থাকে। হ্যাঁ, সেইগুলো নিয়ে আমরা তখন হতাশার দিকে চলে যাই। হতাশা কিছুই না, হতাশা নিয়ে খেলতে শিখতে হবে। হ্যাঁ, প্লে লাইক আ ফুটবল। হ্যাঁ, যেটুকু আমার ভালো লেগেছে তোকে একটু উপভোগ করলাম, এবার এক লাথি মেরে ফেলে দিলাম, যা মাঠের বাইরে চলে যায়। হ্যাঁ, এখন আমাকে অন্য কাজ করতে হবে। এগিয়ে যেতে শিখতে হবে। একদমই তাই। হ্যাঁ, নচেত হবে না, নচেত হেরে যেতে হবে। তা যাই হোক, হ্যাঁ, তাই এদের নিয়ে তো তুমি একটা আগামী দিনে সবাইকে নিয়ে, এদের কেন, বয়স্ক মানুষদেরও হতাশা দেখেছি, না করলেই যে হয়। এসব নিয়ে কিছু কাজ করার ইচ্ছে অনেক আছে, কিছু নিয়ে স্যার, ভাস্ট, মানে একদম। কাজ করার ইচ্ছে আছে। তার মানে আলটিমেটলি সিনেমাটোগ্রাফি করবে, কিন্তু ছবি পরিচালনা করাটাও তোমার একটা টার্গেট কি আগামী দিনে, আগের দিনে গল্প বলা, ছবি দিয়ে গল্প বলা, সেটা একটা শুধু ক্যামেরাম্যান হিসাবেও সে দায়িত্ব নিতে পারো। আবার এরকম হতে পারে যে তুমি নিজেই ডিরেক্ট করলে ছবিটা অ্যাজ আ ক্যামেরাম্যান, সেখানে অন্য কেউ ক্যামেরা চালাতে পারে, তুমিও চালাতে পারো। ক্যামেরাটা আমার প্রেমের মতো, মানে ওটাকে আমি ভালোবাসো, খুব ভালোবাসি। ভালোবাসো।
তা যাই হোক, হ্যাঁ, তা ক্যামেরা ভালোবাসো যখন, ক্যামেরা আছে নিজের? বাহ, হ্যাঁ, তা সেই নিয়ে তার মানে বিভিন্ন ছবি টবি তোলো টোলো? খুব প্রচুর। প্রচুর, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তা যাই হোক, তা এবার আমার যেটা নেক্সট প্রশ্ন, যে বিষয়ে একটুখানি জানতে চাই কি, সেটা হচ্ছে যে এই ছবিগুলো যে তুমি করো বা আলোচনা করছি আমরা, কোন মানে ছবির জগতেই তো আসবে, কোন ছবিগুলো তোমাকে মনে হয়েছে, সে বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, বিদেশি ভাষার কোনো ছবি হতে পারে, যে এই ধরনের বা এই জনারের ছবি বা এই ধরনের ছবি, স্টাইলের ছবি আমাকে প্রভাবিত করেছে, আমি চাই এই ধরনের কিছু করতে? অ্যাকচুয়ালি আমার ভাবনা চিন্তা বাস্তব না, সব রকম ভালো ছবি আমার ভালো লাগে। মানে যেগুলো আমাদেরকে বুস্ট আপ করে, মোটিভেশনাল যেগুলো, ওগুলো আমার ভালো লাগে। আমার রোম্যান্টিক সিনেমা প্রচণ্ড ভালো লাগে, প্রপার রোম্যান্টিক, টেক্সটিং না। ওটাও ভালো লাগে। তো তারপরে আমার হরর ভালো লাগে, কিন্তু ওইটা ভালো লাগে, ওই হরর দিয়ে ভয় দেখাবো, তার জন্য লাইটিং শিখতে হবে। মানে হররে হাসছে আমার পছন্দ না, আবার হাসির সিনেমায় সবাই গম্ভীর হয়ে আছে, ওতে আমার বড় দুঃখ। এইগুলো আমি মানে এগুলোই জানতে চাই, বুঝতে চাই, ওই ল্যাঙ্গুয়েজটা। অ্যাকচুয়ালি স্যার এর জন্য তো আপনাকে অনেক থ্যাঙ্কস দিতে হয়। কেন? আমি তো স্যার, আপনি জানেন স্যার, আমি ভুলভাল করছিলাম। আমি তো এসেছিলাম ক্যামেরা অপারেশন শিখতে, তো স্যার আমাকে বলেছে না, এসব করতে আমি দেবো না, তোমাকে সাইকোলজি বুঝতে হবে, সব কিছু করতে হবে না। হ্যাঁ, না আসলে মনে পড়েছে, ইন্টারভিউতে তুমি এন্ট্রি লেভেল ক্যামেরাটা নিয়েছিলে, তো তখন তোমার সাথে কথাবার্তা বলে, এন্ট্রি লেভেল না, তুমি একদম ডাইরেক্ট প্রফেশনালটাই যেতে চেয়েছিলে। আমাদের তখন প্রশ্ন ছিল, রাজাদা আর আমি ছিলাম ইন্টারভিউতে, আমাদের প্রশ্ন ছিল যে রাজাদা একটু রাজি হলেও, নিমরাজি হলেও, আমি একদমই রাজি হচ্ছিলাম না, একদম না। তার দরজা দেখিয়ে দিয়েছিল আমাকে। তার কারণ হচ্ছে আমাদের বক্তব্য ছিল প্রফেশনাল, মানে আমাদের রুলস অনুসারে প্রফেশনাল কোর্সটা সেই সবইকেই আমরা দেব, তাদের জন্য এই কোর্সটা। ধরো যিনি ইলেকট্রনিক্স ক্যামেরাটা চালাননি, হ্যাঁ, অর্থাৎ পুরনো আমলের মানুষ বসে রয়েছে, সেলুলয়েড ক্যামেরা চালাতেন, কিন্তু তার আচমকা তো মনে হতেই পারে, তার তখন 50 বছর বয়স, কিন্তু তার মনে হলো না, আমি আবার নতুন করে ইলেকট্রনিক্স ক্যামেরাটাকে বুঝে নেব, বুঝে নিয়ে গ্যাজেটগুলোকে বুঝে নেব, বুঝে নিয়ে আমি আবার মার্কেটে নামবো। আমাদের তো কোনো বয়স হয় না, হ্যাঁ, যে 60-এ আপনাকে রিটায়ার করতে হবে, না, এরকম কোনো ব্যাপার নেই। আমি কর্মঠ থাকলে আমি কাজ করব। তাই এইবার তাদের জন্য মূলত আমরা ভেবেছিলাম ওই কোর্সটা। তাই সেটা যদি করতে আসতে পারে কম বয়সে, যে কেউ করতেই আসতে পারে, কিন্তু তাকে তো সে ফিল্ম ক্যামেরার বা ক্যামেরার ভাষাটাকে সম্পূর্ণ বুঝে আসতে হবে। আমার কথা বলে মনে হয়েছিল যে তুমি ক্যামেরার ভাষাটা আধা আধা বোঝো, হ্যাঁ, তার জন্য আমার মনে হয়েছিল না এইভাবে তো হবে না, হ্যাঁ, তার জন্যই আমি বলেছিলাম না, ওটা না করলে, শিখলে প্রপারলি শেখো, আমরা এখানে অর্ধেক শেখাই না। তো সেদিনকে আমি বাড়ি গিয়ে বুঝেছিলাম, নিশ্চয়ই আমি কিছু জানি না স্যার, যখন তখন। এইবার যে 3 মাস তুমি জার্নি করলে, এই 3 মাসে তোমার কি মনে হয়েছে, যে সত্যি লোকটা ঠিক বলেছিল না লোকটা ভুল বলেছিল? স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তা যাই হোক, তার মানে এই জার্নিটা তুমি এনজয় করছো, হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আগামী দিনে ভালো ভালো কাজ তোমাদের থেকে দেখতে চাই। ভালো কাজ করতে হবে, এটা এই কথাটা বলে আমি তো এইটা জানতে চেয়ে আমি শেষ করবো এই জায়গাটা। সেটা হচ্ছে যে আগামী দিনে নেক্সট, মানে ধরো এগুলো তো শিক্ষা টিক্ষা হলো, নেক্সট তুমি কি ধরনের কাজ দিয়ে তোমার মানে দর্শকের কাছে যেতে চাও, তোমার নিজের কাজ, সেটা তো একটা প্ল্যান থাকে যে আমি এই ধরনের কাজ নিয়ে, হ্যাঁ, দর্শকের কাছে যেতে চাই। এরকম কি কিছু এখনো ফোকাস হয়েছে, নাকি সেই ফোকাসটা এখনো পাওনি? তো সাইকোলজিক্যাল মোটিভেশন আমার খুব ভালো লাগে। সাইকোলজিক্যাল মোটিভেশন, মানে জীবন যে শেষ, বেঁচে যতক্ষণ বেঁচে আছি, মানে আমি বেঁচে আছি, সেইটা বলতে আমার খুব ভালো লাগে, যে কোনোভাবেই। সাইকোলজিক্যাল মোটিভেশন বলতে কথাটা ভীষণ ভয়ানক কথা। এই কথাটা আমি এই সেদিনকে একটা ইন্টারভিউতেও বলেছি, আবার আসছে এই ভদ্রমহিলার কথা। হ্যাঁ, তিনিও এক ভদ্রমহিলা, তিনি এরকম মধ্যবিত্ত পরিবারের, তিনি এরকম একটা স্টেশনে, ফাঁকা স্টেশন, হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে, সামনেই বাড়ি, আচমকা দুটি ছেলে তার একটি সামনে দিয়ে দৌড়ে চলে যায়, আর একটা কেউ তো ওরকম দিতে ওর দিকে একটু কনসেন্ট্রেট করতেই পেছনের জন ওর গলা থেকে হারটা, একটা সোনার হার ছিল, হারটাকে ছিনিয়ে নিয়ে সে দৌড়তে শুরু করে।
দুটো ছেলেই দৌড়চ্ছে যখন, তো ও তাদের পেছন তাড়া করে, তখন দুটো ছেলে ট্রেন লাইনে নেমে পড়ে, উনিও ট্রেন লাইনে নেমে পড়েন। দুটো ট্রেন লাইনের মধ্যে ফাঁক আর সেই ফাঁক দিয়েও তো ওনারা দৌড়চ্ছেন, ছেলেটাও দৌড়চ্ছে, চিৎকার করছে হেল্প হেল্প। সেই সময়ে দুটো ট্রেন ক্রস করে, আচ্ছা 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 বুঝতে পারলে? দুটো ট্রেন ক্রস করতে গিয়ে উনি পড়ে যান। আচ্ছা। হ্যাঁ, পড়ে গিয়ে কী হয় ওনার আর খেয়াল নেই। হ্যাঁ, সারা রাত পড়ে থাকে, কুকুর শিগালও কামড়াকামড়ি করেছে। হ্যাঁ, একটা ভোরবেলায় রেলের কর্মী যেতে গিয়ে দেখেছে একটা বডি পড়ে রয়েছে, গিয়ে দেখেছে বেঁচে রয়েছে এখনও, দুটো পাই চলে গেছে। সেই ভদ্রমহিলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে জ্ঞান ফেরার পর ভদ্রমহিলা ডাক্তার বলেন কি কেমন কেমন বোধ করছেন, বলেন ভালো। হ্যাঁ, তারপরেই ভদ্রমহিলার একটা ইন্টারভিউতে বলে ওইটা ভালো বলেই আমার একটা মাথায় আসে যে ঈশ্বর এরপরেও আমাকে বাঁচিয়ে রাখলো কেন। হ্যাঁ, এই প্রশ্নটা আমার আসলো, আমার তো দুটো পাই নেই, হ্যাঁ চলে গেছে, এই প্রশ্নটা আমার আসলো এবং তখনই আমার মনে হলো নিশ্চয়ই কোনো কারণ আছে। একদম। হ্যাঁ, তাই হাজব্যান্ডকে তুমি বলেছিলেন যে আমি এরপরেও বেঁচে ফিরে এসেছি, পা চলে গেছে আমার, ফিরে এসেছি, তার মানে ঈশ্বর চাইছেন আমি এমন একটা কিছু করি। হ্যাঁ, অতএব আমি যেটা করতে চাই তুমি আমাকে হেল্প করো, সেটা হচ্ছে যে আমি পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নেব এবং আমি এভারেস্টে উঠবো। এবং উনি শিখতে গিয়েছিলেন এবং আলটিমেটলি উনি এভারেস্টে উঠেছেন, আলটিমেটলি উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এই বর্তমান যিনি কেন্দ্রীয়তে যারা আছে কেন্দ্র সরকারে তারাই দিয়েছেন তাকে, এই ভদ্রমহিলাকে। একটা বিরাকাল। হ্যাঁ, মানে এই যে বলছো যে জীবনই মোটিভেট করছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মানে ওর ওই জীবনের ঘটনাটাই কিন্তু ওকে ওই জায়গায় তুলে নিয়ে গেল। হ্যাঁ, এটার জন্য ও আগেও জানতো না, পরেও জানতো না। একটা মোমেন্ট, একটা মুহূর্ত, একটা ঘটনা জীবনে ঘটে যাওয়া, সেটাকে এমনভাবে অ্যাকসেপ্ট করলো, এমনভাবে ওটা তো নেগেটিভ ছিল পুরোটাকে, ওই নেগেটিভ ফ্যাক্টরটাকে ফুললি পজিটিভে ট্রান্সফার করলো। মানে আমি না চমকে যাই একটা সময় এই কথাটা যখনই ভাবি। আমি ভাবছি আমি পুরুষ হিসেবে ভাবি যে আমি কি পারতাম, আমি হয়তো ভাবতাম জীবনটা আমার পুরোই চলে গেছে, কিন্তু উনি ভাবলেন, এই ভাবনাটাই তার মানে আমাদের কাছে একটা বড় ব্যাপার। উনি ভাবলেন যে এর পরেও আমি বেঁচে থাকলাম কেন। হ্যাঁ, তার মানে এই বেঁচে থাকার পেছনে ঈশ্বর বলছেন না তোর এখানেই শেষ নয়, তোকে অন্য কাজ আছে, আরও কাজ আছে। তাহলে আমি কী কাজ আছে, আমার পা চলে গেছে, তার মানে সেই পা না থাকলে যদি এবারে চড়ায় তো পারে, আমি পাহাড়ে চড়া শিখব, আমি উঠবো। এবং উঠলো, ভাবা যায়। আমি এনার গল্প জানি তাহলে হ্যাঁ, এইগুলি আমার প্রচন্ড মোটিভেট করে। হ্যাঁ, এই ধরনের ছবি, জীবন যখন বেঁচে যখন আছো তার মানে জীবন চলবে। হ্যাঁ অবশ্যই, এর মেসেজ নানা রকম ভাবে দেওয়া যায়, নানা রকম ভাবে, হাজার একটা ভাবে দেওয়া যায়। সেই গল্প বলতে চাও? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ঠিক আছে, সময় সবই দেখছে, সময় নিশ্চয়ই তোমাকে দেবে, আই বিলিভ ইট। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি, পরে আবার ও তোমার কাজ নিয়ে নিশ্চয়ই আমরা আসবো, নিশ্চয়ই আলোচনা হবে, নিশ্চয়ই আমাদের এই আড্ডা আবার হবে আগামী দিনে। নেক্সট এপিসোডে আবার আরেকজনের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সঙ্গে থাকবেন 365 দিন। নমস্কার। Future lights